প্রণাম মহারাজজি। হ্যাঁ, নমস্কার। বলুন। আম অনেক হেজিটেশন এবং ডিলেমার পর আমি এই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি যে আপনার সঙ্গে একবার ফেস টু ফেস আমি বসতে চাই। তো কেননা আমি আমাকে নিজেকে নিয়ে ক্রিটিসিজম করতে কোনদিনই খুব একটা কমফোর্টেবল নই। তো আমার লাইফের সবথেকে বেসিক প্রবলেম যেটা আমি শুরু থেকেই একটু যে কারণে আজ আমি এই বয়সে এবং এই জায়গায় এবং লাইফের যে স্টেজটাতে আমি দাঁড়িয়ে আছি সেটাতে আজ আমি যা কিছু সেটা হচ্ছে লাইফ হ্যাজ গিভেন মি কাইন্ড অফ রেজিস্ট্যান্স সব জায়গাতে সবসময়। এবং নিজের মানে পূর্ব বিবাহিত জীবন এবং প্যারেন্টসদের সঙ্গে কাটানোর যে ফেজটা আমি পার করে এসেছি সেই জায়গাটাতেও ছোট থেকেই কিছু কিছু বিষয়ে আম, আমি খুব কমফোর্টেবল একটা লাইফ কাটাইনি। তো আমি বরাবরই একটু সাহসী অ্যাপ্রোচ নিয়ে জীবনে চলতে ভালোবাসি এবং যেটা যখন যেরকম সেলফ ডিফেন্স যখন যেরকম এসছে সিচুয়েশন আমি খুব চয়েসফুলি সেগুলোকে পাইনি। এসছে যেরকম যেরকম এসছে আমার জীবনে আমি একসেপ্ট করে গেছি। সেটা রিলেশনশিপে থাকাই হোক বা আফটার আ সার্টেন এজ আই গেট ম্যারিড এবং তারপরে বিবাহোত্তর জীবন। কিন্তু ঘটনাটা যেটা হলো একটা পার্টিকুলার স্টেজের পর আমি লাইফের মোটিভেশন হারিয়ে ফেলেছিলাম। ব্যাঙ্গালোর নিভ্যান্সের মতন একটা ইনস্টিটিউটে আমার কাউন্সেলিং হয়। কাউন্সেলিংটা খুব একটা আমার জন্য উপকৃত হয়নি, আমি খুব একটা উপকৃত হয়নি। তো ওরা ফিগার আউট করে খুব চেষ্টা করতো যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে সমস্যাটা হচ্ছে। তো সেটা যখন ওরা খুব একটা সফল হলো না, দিস প্রেসক্রাইব কাইন্ড অফ মেডিসিনস আমি সেগুলোকে নিতাম। আমি সেটা নিতাম, তো 12 ঘন্টা মতন আমি আচ্ছন্ন থাকতাম। তো সেই স্টেজটা ওভারকাম করার পর আমি একদিন ব্যাঙ্গালোরের আশ্রমের সঙ্গে আমার পরিচিতি ঘটে অ্যান্ড আই কানেক্টেড সামহাউ অ্যান্ড এরপর কিছু যাওয়া ঘটে এবং আমি জেদ করি, তারপর যেতে লাগি এবং তারপরে আই আস্ক ফর ইনিশিয়েশন ওখানকার স্বামী যে ছিলেন। তো অ্যান্ড আই গট ইট 2-3 months আফটার দ্যাট আই গট দ্য ইনিশিয়েশন। বাট তখনও অবধি আমি জাস্ট র্যান্ডাম ভাবে যেগুলো যেরকম ভাবে আসতো কানেকশন, যেমন আমাকে যে প্রথমে যে ইনিশিয়েশনটা দেওয়া হলো আমি সেটা নিলাম, যেভাবে জব করতে শেখানো হলো প্রথম আমি করলাম। স্টিল আই হ্যাভ লটস অ্যান্ড লটস অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট মি। তো ইটস এ জার্নি, টাফ জার্নি, ইটস স্ট্রাগল। তো আমি আমার যিনি ডিরেক্টলি মন্ত্র গুরু ছিলেন তিনি বেলুর থেকে এসেছিলেন, নাম করছি না, আমি শটান তার কাছে যাই, আমি মেইলিং করি। তো উনি যে আনসার গুলো দিচ্ছিলেন আমি জাস্ট ওগুলোকে অ্যাকর্ডিংলি ফলো করে যেতাম। তো এইভাবেই জার্নিটা এগোচ্ছিল। দেন আই গট ইউ, এটা খুব পরিষ্কারভাবে বলা দরকার। আপনার চ্যানেল, আপনার টিচিংস এর সঙ্গে আমি অলমোস্ট প্রায় শুরু থেকেই আমি শুনে গেছি, জাস্ট এক সাইড থেকে আমি বরাবর শুনে গেছি। তো শুনতে শুনতে আমার যেটা দুটো জিনিস খুব ক্লিয়ার হলো, যে একটা জিনিস হলো যে ওদের টিচিংস এর সঙ্গে আপনার চিন্তা ভাবনা এবং টিচিংস এর একটা তফাৎ আছে। কিন্তু আপনার কথাগুলো আমার কাছে ভীষণ যুক্তিসঙ্গত মনে হতো, যে আপনার কথার মধ্যে যে বোধগম্যতা আমার বোধগম্যতার সঙ্গে জিনিসটা ম্যাচ করছে। তো কেননা যখন ওই জিনিসগুলো সম্বন্ধে আমি সঙ্গে রিলেট করছিলাম তখন সামহাও নিজেকে ভীষণ অসহায় মনে হতো, যে আমরা কি সত্যি এতটা অসহায় একটা বিরাট প্রকৃতির কাছে। কিন্তু সামহাও আপনার সঙ্গে কোলাবোরেট আপনার সাইডটা শুনতে মনে হলো যে না, অস্তিত্বের সব থেকে বড় সম্ভাবনাটা বোধহয় আমার ভেতরেই আছে, যেটাকে আমি টেনে বার করে আনতে পারছি না। যেটুকু বুঝেছি এবং যেটুকু ঢালার চেষ্টা করেছি জায়গাটা থেকে, সেখান থেকে আমি অলরেডি অনেক কনফিডেন্ট এবং ক্যাপাবল, আগের থেকে অনেকটাই। এবং তার মধ্যে সব থেকে বড় মাইলস্টোন যেটা আমি উল্লেখ করবো, যেটা নিয়ে তার আগে আমি কখনো ভাবিনি যেটা আমি করতে পারবো, সেটা হলো আমার ক্যারিয়ারের দিকটাকে ওপেন করা। তার একটা নেগেটিভ সাইড হচ্ছে যে আমি অন্য একটা জিনিসে জড়িয়ে যাচ্ছি, যেখানে আমার এডুকেশনের যে জায়গাগুলো ছিল, আধ্যাত্মিক পড়াশোনা, সেই জায়গার সময়টা এখন ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো আমার ফার্স্ট গোল হচ্ছে আমার স্পিরিচুয়াল একটা কোয়েশ্চেন থাকবে। দ্বিতীয় যে সেগমেন্টটা এটাকে প্রথমে নেব আমি, যে হাউ টু লিভ আ মোর কনফিডেন্ট লাইফ অ্যান্ড অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট। তো অলরেডি আই এম ওয়েস্টিং টাইম, কেননা আমাকে প্রফেশনাল দিকটাকে বরাবর, কারণ আমি প্রফেশন করলে ইফ দে উইল পে মি, আমাকে এনার্জি টাইম সবকিছু সেখানে দিতে হবে। আমি দিতে একটা বাধ্যবাধকতার জায়গা আসছে, সেটা আমার মনের আরাম নয়। স্টিল আই এম কমফোর্টেবল হোয়াট এভার আই এম ডুইং। আমি টিচিং লাইনে আমি ওটা করতে এবং সেই জায়গাটাতে প্রফেশনটা আমি কারেক্ট চুজ করছি, বাট দেয়ার ইজ প্রেশার, ওয়ার্ক প্রেশার ইজ দেয়ার, ফাইন। তো সেই জায়গাটাতে একটা জায়গা যে আমি সেটা ঠিক যাচ্ছি কিনা। দ্বিতীয় হলো অ্যাবাউট মাই রিলেশনশিপ, যেটাতে কতটা নিজেকে আরেকটু সর্ট আউট করতে পারলে খুব ভালো হয়, যেটাতে কনফ্লিক্ট গুলোকে অ্যাভয়েড করে
আরেকটু কনফিডেন্টলি, আরেকটু ভালোভাবে, এবং সব থেকে বড় কথা উইথ আ স্মাইল আই ক্যান লিভ মাই লাইফ, এটাই আর কি। তো আর স্পিরিচুয়াল কোয়েশ্চেনটা যেটা আমি রাখবো সেটা খুব মানে ফ্রেম করেই নিচ্ছি, যে মন্ত্রটা আমরা জপ করি, কারণ তান্ত্রিক মতে তো অনেক মন্ত্রই থাকে, তার মধ্যে যেটা মানে যেটা থ্রু দিয়ে আমি ইনিশিয়েটেড, সেই পার্টিকুলার যে বীজটা, এটার সিগনিফিকেন্ট কি, যেটা আমি জপছি সেটা সম্বন্ধে আমার নলেজ থাকা উচিত। আই শুড নো হোয়াট আই এম ডুইং। এটা আমার স্পিরিচুয়াল কোয়েশ্চেন। প্রথম কোনটা, এটা কি নয় এখানেই আমি গাই? হ্যাঁ, ঠিক আছে। প্রথম বিষয় হলো, এই বিষয়টা আমি দুটো জিনিসকেই জীবনে খুব গুরুত্ব দিই। এক হলো একটা ওপেননেস, যেখানে সব কিছু আলোচনা করা যায়, ইয়েট মর্যাদা। দুটোকে অ্যাসেম্বল করতে পারলেই কিন্তু আমরা সুখী হতে পারবো। বাবার সামনে সব কথা বলা যায়, ইন দ্য রিলম অফ ওপেননেস অবশ্যই বলা উচিত, নাহলে বাবা কিসের, ঠিক আছে? কিন্তু ওই কথাটা রাখার একটা ভঙ্গিমা আছে, যেটা মর্যাদা। এই দুটো একসাথে মিশতে হবে, একটার অভাব হয়ে গেলে জীবনে ক্যাওস হয়, ঠিক আছে? তো ঠিক তেমনই এই মন্ত্রের ক্ষেত্রে ওপেননেস তো সব কথা নিয়ে আলোচনা করতে পারে। আপনি কোন সম্প্রদায়ের কথা বলছেন তাও আমি জানি, যেই মন্ত্রের কথা বলছেন সেটাও আমি জানি, কিন্তু এখানে মর্যাদা আমাকে বলে বিদ্যা গুরুমুখী। বুঝে যাচ্ছে? খুব বেটার এই বিষয় নিয়ে গুরুর সাথে আলোচনা করা। ইফ দেয়ার ইজ নো স্যাটিসফ্যাকশন, তখন অন্য কথা ভাবনা চিন্তা করা যেতে পারে, ঠিক আছে? আমি বলে দিতেই পারি বিষয়টি, যে কোনো শক্তিমন্ত্রের ক্ষেত্রে খুব বেসিক বীজ আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন সেই সম্প্রদায়ে দেওয়া হয়েছে। এই মন্ত্র কোথা থেকে এলো তার হিস্ট্রি আছে, এই নিয়ে অনেক ধোঁয়াশা আছে। তো এইসব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু বেসিক্যালি যেই জায়গাটা জপের ক্ষেত্রে বলা হয়, দুটো দিক জপ ধ্যানের ক্ষেত্রে, যেটা আমার মনে হয় একদিকে ভালোও বটে, একদিকে লুফলসও বটে। জপ যেই জায়গা থেকে শব্দ আমরা ইউজ করি না, যে এটা একটা নির্দিষ্ট তন্মাত্রা আছে ইত্যাদি আছে, হ্যাঁ, আমি এরকম ক্ষেত্রে বলে থাকি অবশ্যই আছে তন্মাত্রা, মাল্টিপল ভ্যারিয়াস, হ্যাঁ, ইনামারেবল এখন তন্মাত্রা চারিদিকে ঘুরছে। যদি না শিষ্য রিসিপটিভ হয়, তার সামনে কিছুই এগুলি ধরা দেবে না, রেদার দেন আ বিলিভ সিস্টেম। আমার মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে, শেষ জীবন অবধি এই বিলিভ করবে এবং শাশুড়ির সাথে ঝগড়া করে শেষে মারা যাবে, ঠিক আছে? শক্তি কি ছিল না? ইয়েস, ইট ওয়াজ। কিন্তু জপ ধ্যানের যে মূল বিষয়, আপনি যখন ধ্যানের কথা বললেন আমার তখন মাথায় আসলো, আপনি যে পুরো স্টোরিটা বললেন, আমি যদি ডিস্টার্ব করে আমি যেটুকুনি বুঝলাম, যদি বলা হয়, যদি আপনি জিজ্ঞাসিত হননি, তবুও অনেক সময় কি হয়, উত্তর চলে আসে আমাদের মধ্যে। যদি প্যাসিভ সিকিং থাকে, আমার ভিতর থেকে একটু উত্তর আসছে। যেই ব্যক্তির কথা আপনি বলছিলেন এতক্ষণ, এই ব্যক্তি কন্টিনিউ নিজেকে একটা লক্ষ্য দিতে চেষ্টা করেছে, রেদার দেন লক্ষ্য আবিষ্কার করার চেষ্টা। হোয়াট ইজ ফর মি, এই দিকে ধ্যান বড্ড কমেছে। এই জায়গাটা কিন্তু বারবার অধরা থেকে যায়। সমাজ বলুন, পরিবার বলুন, স্ত্রী বলুন, পুরুষ বলুন, ধর্ম সম্প্রদায় বলুন, গুরু বলুন, এরা আপনাকে একটা লক্ষ্য দেয়, এতক্ষণ বসে থাকো, এইভাবে এটা করো। বাড়িতে গেলে বলবে বিবাহ এইভাবে করো, স্বামীর সাথে এরমভাবে কথা বলো, একে মা বলে, একে বাবা বলে। এগুলি সব কি আপনাকে একটা মানে কি বলবো, একটা লিস্ট জুড়ে দেওয়া হচ্ছে এবং প্যাসিভলি বলে দেওয়া হচ্ছে এই 20টা লিস্টের মধ্যে একটা চুজ করে নাও। হতে পারে আপনার 21 নম্বরে কিছু আলাদা চাই। ধ্যান সেই পথ যেখানে এটা ডিসকভার হয় যে আমার পথ কোথায়। রাদার দেন আমরা ধ্যান দিয়েছি যে শিব ঠাকুরকে চিন্তা করো, কালী ঠাকুরকে চিন্তা করো, কেউ বুদ্ধিজমে একরকম, সব রকম গুরু চেষ্টা করেছে। কিন্তু আমি মনে করি একটা জীবন গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ কাজ, যেখানে গুরু দায়িত্ব নেয় শিষ্যের যে আমি তোমার জীবনকে লক্ষ্য দেব না, তোমার জীবনের অলরেডি পারপাস আছে। পার্সন হিসাবে গুরু আর শিষ্য প্রকৃতির কাছে আলাদা নয়। তুমি তোমার পারপাসকে আবিষ্কার করো। হতে পারে এই যে জীবনটা, এই জীবনের মধ্যে বিয়ে করেই তুমি সব থেকে পরম সুখ লাভ করতে পারবে, হতেই পারে। দ্যাট পারপাস অফ লাইফ তার বিবাহ, এমন হতেই পারে। আর্ন রাদার দেন কি বলবে সম্প্রদায়গুলো, কোনো কিছুতেই শান্তি নেই, একমাত্র ঈশ্বর পাদপদ্মে শান্তি আছে। ওই যে দেখছো মন্দির, এই মন্দিরে এই অর্থ আছে। দেখুন আমরা কি করছি, কন্টিনিউয়ালি আমরা একটা ইমেজ বিল্ড করছি মাথার মধ্যে।
এই ইমেজটা আমি দেখেছি আমার চলনে অনেকাংশেই ব্যক্তির যা নিজের চাই সেটা আবিষ্কারই হলো না, সেই ইমেজটা গড়েই চলেছে। কিছুদিনে ইমেজটা আনন্দ দিচ্ছে, আবার ওটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কারণ ওর যে হারমোনি উইথ লাইফ সে আলাদা কিছু চাইছে। আপনি এমন একটা গানের স্কেল নিয়েছেন যেটা আপনার স্কেল নয়, আপনি অনেক চেষ্টা করে গাইছেন, আপনার কষ্ট হচ্ছে গাইছেন, আপনার স্যাটিসফ্যাকশন লাগছে করছি, কিন্তু কিছুতেই গলাটা বসতে চাইছে না। তো আগে আবিষ্কার করতে হয়। আমি মেডিটেশন মানে যেটা বুঝি, ওয়ান মাস্ট ডিসকভার হিমসেলফ, যে আমার স্থিতি কোথায়। রামের স্টোরি যদুর স্টোরি নয়, মধুর স্টোরি শ্যামের স্টোরি নয়, এদের কোনো স্টোরি ভুল নয়, কিন্তু প্রত্যেকের মতো নয়। শ্রীরামকৃষ্ণের যে 16 জন শিষ্য ছিল, প্রত্যেকের আলাদা আলাদা রুচি ছিল। শ্রীরামকৃষ্ণ বলতেন কারো ভাব নষ্ট করেননি, কিন্তু ভাব নষ্ট করা উচিত নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন এমন দাঁড়িয়ে গেছে যেগুলি সমস্যা অর্গানাইজড ভাবনা চিন্তার, যে সেখানে এত বড় একটা প্রপঞ্চ ছড়িয়ে যায় যে ব্যক্তি আবিষ্কারই করতে পারে না তার রিয়েলি কি চাই, মানে এত এই যে বুকস বলছেন, এত বুকস, এত কনসেপ্ট, প্রত্যেকের স্টোরি লেখা আছে, এবং আমরা ওর মধ্যে নিজের টাইম, যে আপনি যেটা বলছেন বা আমিও বলে থাকি, আমাদের 5000 বছর আয়ু নয়, আমরা এর স্টোরি ওর স্টোরির সাথে ম্যাচ আপ করতে চেষ্টা করছি, রাদার দেন আমার স্টোরি আবিষ্কার করা। আমার মনে হয় ধ্যান মানে নিজের স্টোরি আবিষ্কার করা। হোয়াট ইজ মাই স্টোরি লাইন? ওইখানে নিজেকে খুব একা হতে হয়। তখন একজন গুরু খুব কাজে লাগে, যে পিঠে হাত থপথপিয়ে বলবে কোনো চিন্তা নেই, চলো, হোয়াট এভার তোমার পথ তুমি চলো। হতে পারে 6 বছর তোমার মনে হচ্ছে অ্যালকোহল খেলে আমার জন্য ঠিক, ডু ইট, আই এম উইথ ইউ। ওইখানে বলে দেওয়া হয় না মদ খাওয়া খারাপ। ভাই, ও 6 বছর মদ খাওয়ার পরে বুঝতে পারবে মদ খাওয়া খারাপ, তুমি 6 বছরকে পেন্ডিং করছো কেন? শ্রীরামকৃষ্ণ রাখাল মহাজকে বলে তুই বিয়ে কর। নরেনকে বলছেন দেখো উনি কত জিতেন্দ্রীয়, বলছে বিয়ে করব না। আমি বলছিলাম একদিন কোনটা তার টিচিং, কারণ শ্রীরামকৃষ্ণ নিজস্ব কোনো টিচিংই নেই। তো এই জায়গাটা একটা অধরা থেকে যায়। আপনি যে স্টোরি বলছেন, আমার মনে হয় আপনার কেন বেশিরভাগ মানুষেরই তার নিজের স্টোরি অধরাই আছে, সে অন্যের স্টোরি লাইনের কাটছাট করে নিজেকে ওই স্ক্রিপ্টে বসানোর চেষ্টা করে। তাতে কি হয়ে যায়, জীবনটা বড় অনেক কিছু পেয়েছি, পাইনি তা নয়, জীবনটা স্ট্রাগল ডবল হয়ে গিয়েছে। 10 টাকা স্ট্রাগলের জায়গায় আমি 50 টাকা স্ট্রাগল করে 10 টাকাই পেয়েছি, কারণ অনায়াস আপনি পেতে পারতেন, কিন্তু আপনি তো অন্যের স্টোরি থেকে এটা কালেক্ট করে নিয়েছেন যে আমাকে 50 টাকা স্ট্রাগল করতে হবে। তো এই স্টোরিটা, এই জায়গাতে খুব গুরুকে বা যে আপনার সাথে চলছে, যার উপর আপনি নির্ভর করছেন, তাকে খুব উইটনেসিং ক্যাপাসিটিওয়ালা হতে হবে, যে একদম ম্যানিপুলেট করবে না, একদম আপনার সামনে ন্যারেশন তৈরি করবে না। আপনি যদি বলেন, কেউ যদি বলে যে আমার মনে হচ্ছে মহারাজজি আমি এখন ওনার সাথে বিয়ে ছেড়ে দিয়ে ওনার সাথে করি, উদাহরণ বলছি আমি, কিন্তু এরকম হতেই হবে ব্যাপার নেই, যে বলতে হবে হ্যাঁ ডু ইট, আই এম উইথ ইউ, ডু ইট। তো এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা হয়ে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছোটোবেলা থেকেই নিজেদের বাবা মা, ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধবের মধ্যে এমন কাউকে পাই না যে হোয়াট এভার হি ইজ উইথ মি উইদাউট ইন্টারফেয়ারিং মাই ওয়ে অফ কর্মা। আমার তার মানে এই নয় যে এবারে আপনি আপনার কর্মফল ভুগবেন না, আপনি ভুগবেন, তখনই সে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আমি আছি, হোগো। এই যে আপনি তৈরি হলেন, কিছু ঠিক করলেন, কিছু ভুল করলেন, ট্রায়াল এররের মধ্যে দিয়ে গেলেন এবং আপনার জীবন গঠন হলো এবং পাশে উনি দাঁড়িয়ে থাকলেন, এটা জীবনের মোস্ট এক্সপেন্সিভ আর সব থেকে র্যাশনাল সম্পর্ক হয়। সব সময় ছিল, আমাকে আটকায়নি, আমার যে এফোর্ট কার্মিক যে সাইকেল তার মধ্যে ইন্টারফেয়ারও করেনি, ফ্রাস্ট্রেশন আমার মধ্যে নেই। আগে দেখছিলাম 10 বছর আগে দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে, আজও দাঁড়িয়ে আছেন। এই জায়গাটা হওয়া উচিত আমার মনে হয়। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ সবার মধ্যে এই ম্যাচুরিটি থাকা উচিত, ওটা আমরা পাই না। তখন কি হয়, আমাদের লেট হয় অনেক, যে রেসিস্টেন্স ইত্যাদি যা বলছিলেন আপনি, পরপর যেগুলি বললেন, যে বসে যাওয়া হলো, ধ্যান করা হলো, ধ্যানে আবিষ্কার হওয়া উচিত আমার কি চাই, আমি কোন লেভেল অফ কনসিয়াসনেসে বিলং করছি এই মুহূর্তে। রাদার দেন বলে দেওয়া হবে যে আসক্তি খারাপ, কাম খারাপ, লোভ খারাপ, ধ্যানের মধ্যে এগুলি আসলে খারাপ, এবং শ্রীরামকৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি, জ্যোতি আসলে ভালো, ঘণ্টার ধ্বনি আসলে ভালো, শঙ্কর ধ্বনি আসলে ভালো। অল আর কনসেপ্ট। কে জানে, আপনি হয়তো হুক্কা হুয়া আওয়াজ শুনলে আপনার জীবনে উন্নতি হতে পারে, হতেই পারে। তো আমার দৃষ্টিকোণটা এরকম
যে মায়ের সবাই সন্তান, তো প্রত্যেকের একটা সৌন্দর্য আছে তার তার মতো, তার পাশে থাকা এবং সে যেটা চাইছে সেটা মাই চাইছেন তার থ্রু দিয়ে, তাতে এগিয়ে দাও, দেখা যাক না কি হবে, কি আর হবে, ত্রিভুবনের বাইরে তো কিছু নেই। তবে হ্যাঁ, সাবধান বাণী দেওয়া যেতে পারে, কিন্তু আটকানো উচিত নয়। তো এই প্রথম যে প্রশ্ন থেকে আমি সরে এলাম, তো এই যে গুরু, আমি এই পুরো মন্ত্র নিয়ে আলোচনা করতে পারি, তবু আমি আপনাকে প্রেসক্রাইব করব, আপনি একবার আপনার গুরুর সাথে এই বিষয়ে আলোচনা করুন। ইফ ইউ আর নট স্যাটিসফাইড, তারপরে এই নিয়ে আলোচনা করলে দুটো জিনিসই হয়, ওপেননেসও হয়, মর্যাদাও হয়। ফাইন। হ্যাঁ, সেকেন্ড বলুন। প্রথমে রেখেছিলাম যে প্রশ্নটা, যে ইন দ্য মানে কারেক্ট কনটেক্সট, মানে কারেন্ট যে সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি, সেটাতে আমার দুটো লাইফ প্যারালালি চলছে। একটা হলো যে জীবনের প্রতি জিজ্ঞাসা এবং আধ্যাত্মিক জিজ্ঞাসা ইত্যাদি। দ্বিতীয় যেটা হলো প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফকে ব্যালেন্স করেও নিজের জন্য কিছুটা নিজের উন্নতির যে চেষ্টাটা করা। তো এক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইট গ্র্যাবস মাই এনার্জি। তো সেক্ষেত্রে আমাকে নলেজ গাদার করতে হচ্ছে, আর সেই সাবজেক্টের উপর আমাকে পড়াশুনো করতে হয়। তো সেই জায়গাটুকু ছেড়ে দিয়ে যে আপনার থ্রু দিয়েও যে কোর্স গুলো আসে, যেগুলোর করলে আমি প্রভূত উপকৃত হব, যেমন তার মধ্যে ওয়ান অফ মাই চয়েস হচ্ছে ঈশাবাস্য। কেন ওইটা আমি নেক্সট আমার টেক্সট বুক আমার হাতে দেওয়া হয়েছিল ওটাই, ঈশো কেন আর কঠ। তার মধ্যে কঠোপনিষদ কেনোপনিষদ আই আন্ডারস্ট্যান্ড লিটল, বাট ঈশাবাস্যটা কমপ্লিটলি মাথার উপর দিয়ে গেছিল। আমার মনে হয়েছিল না যে এটা বোঝার মতন বোধ শক্তি এবং গভীরতা সেই মুহূর্তে আমার জীবনে তৈরি হয়েছে এক্সপ্লেন করার জন্য। আই নকড এভরি ডোর, ফাইন, বাট নট ভেরি স্যাটিসফ্যাক্টরি। তো সেই সময় সেই ধৈর্য সেই চেষ্টা হয়তো সেটা সঠিক সময় ছিল না, এটা আমি নিজেকে এভাবে বোঝাই, বা আমার চেষ্টায় কোনো খামতি ছিল মেবি, ফাইন, এখন করতে চাই। কিন্তু এইবার হচ্ছে ডেলি রুটিন ঝামেলা হয়ে যাচ্ছে স্যার, আমি ভীষণ ব্যস্ত এখন, ভীষণ। আর তাছাড়া যখন ঘরে ঢুকছি তারপর থেকে নিয়ে আমার বেড টাইম অব্দি আমার যা শিডিউল হচ্ছে ঘরের সংসারের প্রতি, খুব মানে রাত্রিবেলার বেড টাইমের হাফ অ্যান আওয়ার আমি অনেক লড়াই করে জোগাড় করেছি, যেটাতে কানে হেডফোন দিয়ে আপনাকে শুনি, ঠিক আছে? তো কখনো লাইভে খুব একটা আসতে পারি না, আসি তো কিছুক্ষণ থাকাই হয়, বাকি রেকর্ডিং শুনে নি। শোনাটা খুব ইম্পর্টেন্ট, শোনাটা খুব কাজ করে আমার জীবনে, তো পড়েছে, অন্যের কথা জানি না, দিস ইজ মাই লাইফ মাই স্টোরি, আই হ্যাভ টু মেক ইট সাকসেসফুল। খুব মানে এই জায়গাটা ব্যালেন্স করবো কি করে, কি করা যায়, আর কি করতে পারি, কি ধরনের চেষ্টা, সঠিক ওয়েতে নেই হয়তো, আমিও সেটা বুঝতে পারছি, লাইফ ইজ নট প্রপারলি টিউনড, কিভাবে করবো স্যার, মানে হোয়াট ইজ দ্য কারেক্ট গাইডেন্স, সবচেয়ে বড় জিজ্ঞাসা জীবনের, হোয়াট শুড আই ডু। আমাকে দুটোর মধ্যে তাহলে পরিষ্কার পরিষ্কার একটা জায়গা চুজ করতে হয়। একটা মানুষ একটা 24 ঘন্টার বা যে স্প্যানটা থাকে ঘুমানো ইত্যাদি এবং বিশ্রাম বাদ দিয়ে, তার যা কর্মসময় তার বেশিরভাগটা ক্যারিয়ার এবং ফ্যামিলিতে, আই হ্যাভ টু, আই বাউন্ড টু। আর ওই যে বললাম আমি এসকেপিস্ট নই। আমার যে কিড তার বয়স আমি একটু বলে নিই, তার বয়স জাস্ট 13। ও নতুন করে একটা নতুন চোখ দিয়ে এখন দুনিয়াটাকে দেখছে। ওর মনে হচ্ছে জিজ্ঞাসা, আমি হুট করে হাতটা ছাড়তে পারবো না এখন, আমাকে আর কিছুদিন এখনো ওর সাথে সাথে একটু থাকতে হবে, ওর মাইন্ড তৈরি হচ্ছে এখন। আমি মাহা জিনিসগুলো বুঝতে পারি, নানান রকম প্রশ্ন, ট্যারা প্রশ্ন, সোজা প্রশ্ন, আর তারপরে এই যে ঠাকুরের শ্রাইন রয়েছে ঘরে, যেটাকে নিয়ে আমি করি আর কি, যেখানে আমি বসে একটু আধটু চেষ্টা চরিত্র করি, মেডিটেশন করা হয় না খুব একটা ভালো, ওই চিন্তাগুলি সারাদিনে যা যা করেছি সেগুলি ঘুরতে থাকে মাথার মধ্যে। তো যেটুকু করতে আমাকে দেখে সেটার উপর তো 1000 কোয়েশ্চেন্স করে, কি সামনে বসে থাকো, যেটার মধ্যে তো নেই, এর মধ্যে ঠাকুর তো নেই, এর মধ্যে তো কোনো বডি, তুমি কেন করো? তো ওকে এখনো মুখে বলে বুঝিয়ে হবে না, এখনো ওর সাথে সাথে আমাকে থাকতে হবে, যে জীবনে এগুলোর প্রতি কি ইম্প্যাক্ট হয় সেটাও আমাকে দেখে না শিখলে কাকে দেখে শিখবে, আমি ছাড়তে পারি না তো এখনই, সে জায়গাটা আমি ছাড়বো কি করে? তো তাহলে কোনটা ছাড়বো, আধ্যাত্মিকতার প্রতি যে এনার্জি, যে টাইম, যে সময়, যে জিজ্ঞাসা, সেটার প্রতি কাজ করব, না এই জায়গাগুলোকে ধরে রাখবো? কিভাবে ব্যালেন্স করবো স্যার বলুন? প্রথমে আপনার কথা থেকেই নিই, খুব আনন্দের কথা, যে শিকার হবে, যে একজন শিষ্য হবে, তাকে সবার আগে এই কোয়ালিটিটা গ্রো করতে হয়, মাস্ট নট বি এসকেপিস্ট। ঠিক আছে, আপনি যখন বলছেন আপনার মধ্যে সেই গুণটা আছে, খুব ভালো একটা দিক এই ক্ষেত্রে বলবো, সবার আগে মাথা থেকে বের করে দিন কোথা থেকে এসকেপ করতে হবে, বের করে দিন। যেহেতু আপনি বললেন আপনি খুব ভালো ফলোয়ার, তো
এই যে রিলমটায় আমরা কথা বলছি, এটা জাস্ট ব্যাপারটা কেমন বলুন তো, খেলে পেট ভরবে, ঠিক আছে? যতক্ষণ না খাই এর কোনো স্লাইটেস্ট অফ রিয়েল ভ্যালুতে এর কোনো রকমের ইনসাইট দেওয়া সম্ভবই নয় আনটিল কেউ খাচ্ছে। শুধুমাত্র কথায় বলা সম্ভব যে এরম হবে, ওরম হবে, সেরম হবে, পেটটা ভর্তি লাগবে, তুমি স্যাটিসফাইড ফিল করবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে একজন এমন দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম জাংচারে, যে এসকেপ করবে না, যে বলে হ্যাঁ খাবারটা আছে, দিন দেখি খেয়ে কী হয়, ঠিক আছে? তো প্রথমে আমি আপনাকে বলবো, বি ওয়ারিড ফ্রি, ওয়ারিড ছেড়ে দিন, দেয়ার ইজ নাথিং রং, কিচ্ছু ছাড়তে হবে না, ঠিক আছে? প্রথম এটা খুব দরকার। আপনি, আমি, প্রত্যেকে লাইফের যেই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি একটা কথা বলে থাকি, জীবন কখনো ভুল করে না। যে ইস্যুসগুলো আপনার সামনে, আমার সামনে যখন যেমন দেওয়া হয়েছে, ওই মানে কী বলবো, আমরা খুব ডেডলি আমাদের তা প্রয়োজন ছিল বা আছে। সে আপনার সন্তানই হোক, সে আপনার সাইন হোক, আপনার মেডিটেশন হোক, স্পিরিচুয়াল লাইফ হোক, আপনার ওয়ার্কিং ফিল্ড হোক, এটা খুব ভেবে চিনতে, কারণ আমরা তো ইন্টারকানেক্টেড। প্রকৃতি আমাদের সামনে যা যা এনেছে তা খুব অ্যারেঞ্জড ওয়েতে রাখা আছে। এগুলোর মধ্যে কোনটা উচিত কোনটা উচিত নয়, সবার আগে এই জাজমেন্টটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। ইট ইজ, এটা আছে, ইট ইজ দ্য ফ্যাক্ট নাও। এখান থেকে শুরু করুন ফার্স্ট। এই জায়গা থেকে এসকেপ করবো না কোনোভাবে, এটা আছে। এই অ্যাকসেপ্টেন্স সবার আগে আমাদেরকে 50% মাথার ভার কমিয়ে দেবে। এইবার সেকেন্ড সাজেশন থেকে যায় মেডিটেটিভনেস, যেটা আমি বলি নট মেডিটেশন, মেডিটেটিভনেস। এই 50% রিল্যাক্সেশন, যেটা আমরা কি হয়, আমরা মানে আমাদের কনফ্লিক্ট, সাইকোলজি বলে কনফ্লিক্ট আমাদের বর্তমান সমাজে 73% এনার্জি খেয়ে নেয়। যখন অ্যাকসেপ্টেন্স থাকে না, আমরা এটাকে কিন্তু খুব ভালো করে প্রিজার্ভ করি। তো এই যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লড়তে লড়তে, মাস্ট নট বি দ্যাট, মাস্ট নট বি দ্যাট, এটা উচিত নয়, এটা উচিত নয়, এটা তো উচিত নয়, আমার সব কি বলুন তো, আমি এইখানেই বলি, মানে সব কিছু পড়ার জানার কুফল। আধ্যাত্মিক জগতের অনেক কনসেপ্ট গুরুর মতো শিষ্য হওয়ার চেষ্টা করে। খুব আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আবারও আমি এখানে মনে করিয়ে দেবো, এই সব আমার কনসেপ্ট, কারণ আমি আমার স্টোরি লাইন থেকে কোট করছি, ঠিক আছে? আমি যখন ছোটো ছিলাম, আমার মনে হয়েছিল, আমার গুরু খুব জাপিক ছিলেন, আমার মনে হয়েছিল যে আমাকে অনেক জব করতে হবে। তো এইটা আমার ছবি, তো ওরখানে দাঁড়িয়ে দেখছি, আরে আমার কাজ করলে তো আমার জব হবে না, এটা করলে তো হবে না। তো আমার গুরু মানে হলো যেখানে জ্যোতি না আলো, সে আমাকে, আমি একটু যেটা বললাম, দেখাবে হোয়াট ইজ মাই লাইন, আমার পথ কোনটা। গুরু মানে এটা নয় তার পথের কপি আমায় হতে হবে। তো যখন আমি বলছি এটা উচিত নয়, এটা উচিত নয়, এটা উচিত নয়, তার মানে আমার কাছে রেসিস্টেন্স যখন আসছে, কোনো কনসেপ্ট স্ট্রং বসে আছে যে জীবনের এমন হওয়া উচিত। স্বামীজি সেটা মনে করুন, ক্ষীরভাবানীতে স্বামীজি লাস্ট অ্যান্সার পেলেন মায়ের কাছ থেকে, আমার জগৎ আমি চালাই, তুমি কি চালাবে? ঠিক তেমন তার জীবন তিনি চালান। স্বামীজি পুরো কর্মপ্রবৃত্তি তা ওখানে কিন্তু স্ম্যাশ হয়ে গেল। স্বামীজি শান্ত হয়ে গেলেন পুরো, একদম দুর্গাপুজো করলেন পরবর্তীকালে, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আমাদের জীবনে শক্তি পূজা চাই। যা প্রকৃতি, যা অস্তিত্ব, যা মা আমাদের জীবনে যেই যে ইস্যুসগুলো বিধান করেছেন, আগে অ্যাকসেপ্টেন্সে আসুন, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি আছে, ইট হোয়াট আই নিড। আমরা কোথায় বলি এটা আমার প্রয়োজন নেই, নেগেটিভ পজিটিভ দুটোই বলছি, প্রয়োজন নেই যখন আমাদের কনসেপ্ট থাকে এটা উচিত নয়, এটা উচিত নয়। আমি খারাপ দিকগুলো বলছি, জীবনে কি আসক্তি থাকা উচিত? আমার চেতনার স্তর এখানে এই মুহূর্তে আসক্তি আমায় এনরিচ করবে, এই মুহূর্তের জন্য প্রয়োজন। আমাদের খুব বেশি এগুলির প্রতি খুব গ্র্যাটিটিউড ফিলিংয়ে থাকতে হবে। এসেছে, আমি সত্যি কথা বলতে, আমি নিজের জীবনের ভুলগুলোকেও খুব ভালো করে দেখি, হাত জোর করে দেখার চেষ্টা করি যে ভাগ্যিস ওই ভুলটা হয়েছিল। অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়, দেখিয়ে দিয়ে যায়। তো প্রথম জিনিস, এবার যদি কনফ্লিক্ট যেই কথাটা বলছেন, প্রথমত 50% কনফ্লিক্ট তারপরে চলে যাবে। কনফ্লিক্টের মানেই হয়ে গেল হোয়াট ইজ, তার বিরোধে দাঁড়িয়েছে। আগে বিরোধ খসান, 50% কনফ্লিক্ট রিজলভ হয়ে যায় ওতে। দেন এখান থেকে যেটা বলি এসকেপিস্ট আমরা হলাম না, ওয়ারিডনেস চাই, তারপরে মেডিটেটিভনেস চাই। মেডিটেশন আপনাকে শেখাবে কিছু ইস্যুস জীবনে, সব নিয়ে তো জীবন ককটেল, জীবন একটা চাট মশলার মতো জীবন একাধারে চলে না। কিছু ইস্যুসকে আপনাকে অ্যাড্রেস করতে হবে,
কিছু ইস্যুস আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু অ্যাভয়েড করতে হবে, কিছু সাইলেন্ট হতে হবে, আর কিছুকে আনসলভ ছেড়ে দিতে হবে। ছেলের জীবনে কি হবে আই ডোন্ট নো, এইটা সলভ করার বিষয় নয়। আপনার মেডিটেটিভনেস আপনাকে শেখাবে যে, আমি এটা বলতে চাই না কারণ এগেইন ইট উইল বি আ কনসেপ্ট, তবু বোঝানোর জন্য বলা, প্রথমে আমার চিন্তা নেই যে জীবনে কিছু ভুল আছে, যা আছে ঠিক আছে। একজন আমাকে এসে জিজ্ঞেস করেছে আমাদের যে আমার খুড়তো শাশুড়ি তিনি খুব অসুস্থ হয়ে গেছেন, তাকে হসপিটালে আমাকে দেখতে যেতে হচ্ছে। আমি বললাম আনন্দের সাথে যান, জীবন আপনার সামনে এনেছে একটা সেবার সুযোগ, খুব আনন্দে করুন। না পরের সপ্তাহে আসতে পারবো না, তাতে কি হয়েছে, আই এম হিয়ার অলওয়েজ। তো এই জায়গাটা বোঝার, কিন্তু এটা এই তালে বলা নয় যে আপনার ইগোকে স্যাটিসফাই করব আমি, এই তালে বলা জীবন আপনার সামনে এনেছে একটা জিনিস, সম্মানপূর্ণ হন। এখন আমি যদি বলি কি আপনি সংসারের আসক্তির মধ্যে পড়ে আছেন, এই জীবন মরণ তো চলতেই থাকবে, আমি ওর স্টোরি লাইনকে কিন্তু সম্মান করলাম না, আমাকে করতে হবে। সেরকম এই মেডিটেটিভনেস আমাদেরকে শেখাবে কিছু জিনিসকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিচ্ছু করার নেই। হেলথ, কিছু ইস্যুস আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু জিনিসে আমি ওয়ার্কআউট করতে পারি, বের করতে পারি, কিন্তু এই সব জিনিস, কিছু জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে। ছেলে টিনেজার্স হয়েছে, একটু একজনের সাথে কথা বলছিলাম, টিনেজার্সের কিছু কথাবার্তা থাকবে যেগুলো আপনি বলেছেন, আপনার হাজব্যান্ড বলেছে বা অন্য কেউ বলেছে, যেগুলোকে আমাকে অ্যাজ এ প্যারেন্ট ইগনোর করতে হবে। ওগুলো থাকবে, ওগুলো খুব একটা হেলদি নয়, কিন্তু থাকবে, ওটা জীবনের একটুখানি বিটনুনের মতো থাকে। তো ওইখানে আমরা হস্তক্ষেপ করবো না, কিন্তু এটা আপনার মেডিটেটিভনেস আপনাকে শেখাবে, নাহলে সবগুলো মাথার ভার হতে শুরু করবে। আপনার জীবনে যেমন যা যা অ্যাপ্রোপ্রিয়েট, আপনার ছেলের জীবনে, স্বামীর জীবনে, বা আপনার পরিবারে যেই আছে না কেন, যেই হোক, সব অ্যাপ্রোপ্রিয়েটলি বসছে। আমাদের আগে এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে আমাদের ধ্যান, এই অ্যাকসেপ্টেন্স আমাদের ধ্যান শেখাবে। ওই ধ্যান আমাদেরকে বলবে কোনটাকে মডিফাই করতে হবে, কোনটাকে জাস্ট লিভ, ছেড়ে দিতে হবে। সময়টা ওইখান থেকে বেরিয়ে আসবে। এখন কি হয়েছে, আমরা ওয়ারিড, কনফ্লিক্টে আমাদের এনার্জি চলে যায়, তার ফলে আমাদের মেডিটেটিভনেস জীবনে খুব কম সময় আসে। আমরা, স্বামীজি বলেছিলেন 6 মিনিটের ধ্যান 6 ঘন্টা ঘুমের সমান। এই অর্থে কনফ্লিক্ট ফ্রি যে স্টেট, অ্যাকসেপ্টেন্সের যে স্টেট, ওটাই মেডিটেশনের স্টেট। ওইখানে দেখবো আমাদের কাছে অনেক সময়, কারণ আমি এতদিন পর্যন্ত এমন এমন সমস্যাকে অ্যাড্রেস করছিলাম যে সমস্যাকে অ্যাড্রেস করা উচিতই নয়, ওখানে টাইম দেওয়ার কথাই নয়। এটা প্রত্যেকের আলাদা আলাদা, ওটা যার যার ধ্যান তাকে শেখাবে। এমন এমন কিছু করছিলাম যে না আমি এটা মানবো না, এটা ঠিক জিনিস নয়, সেগুলো আমার মেডিটেটিভনেস আমাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দেবে যে আমি কি করতে পারি, এর মধ্যে আমার কিছু করার নেই। কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমাকে কাজ করতে হবে, যেমন আমার ব্যালকনিতে কিছু টব আছে ফুলের, সেই ফ্লাওয়ার পটগুলোকে আমাকে সকালবেলাতে জল বা সার দিতে হবে, আই ক্যান ডু ইট। কিন্তু রাত্রিবেলার সময় কিসে কেটেছে, আমার হাজব্যান্ডকে কিছু সমস্যা বা ওয়াইফকে কিছু কিছু বোঝাতে আমার টাইমটা কেটেছে। যখন অ্যাকসেপ্টেন্স আছে, আমি বুঝতে পারি এই কথাটা আমার জন্য নয়, আমি বললেও কিছু হবে না, এটা দুটি কথা বলে 10টা থেকে 10টা 5 কথাটা বলে দিয়ে আমার সরে আসার কথা, কিন্তু আমি 10টা 40 অবধি দিয়েছি হাউ টু ম্যানেজ মাই টাইম। ওই 35 মিনিট ওখান থেকে বেরিয়ে আসবে, যেটা আমরা নষ্ট করছি জীবনকে স্বীকার না করে। তো এই দুটো দিক আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স স্টার্টস যখনই হয়, জীবন যখন স্টার্ট হয় তখন ইট স্টার্টস টু রিজলভ অনেক সমস্যাগুলোকে একদম সমাহিত করে। যেমন শ্রিঙ্ক দেখবেন না, বেসিনের জমে থাকে জল, অনেক সময় একটু ওপেন করলেই অনেক সময় ফ্লিপ উপরের যেটা আছে দেখবেন জলগুলো যেমন চলে যায় ভিতরে, ঠিক তেমনই অ্যাকসেপ্টেন্স জীবনের অনেক সময় অনেক এনার্জি বাঁচিয়ে দেয়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা এই অ্যাকসেপ্টেন্স যখন না করি, আমরা অন্যের জীবনে, ইভেন নিজের জীবনে অনধিকার প্রবেশ করি, যেটা সময় খায়। কিছু কিছু ইস্যু যা অ্যাড্রেস করা উচিত সেগুলি অ্যাড্রেস করা হয় না। যেমন সকালবেলা উঠে হয় এক্সারসাইজ করা উচিত, এক্সারসাইজ করার জায়গাতে দেখা গেল আমি আমার পিস্তত বোনের বা উমুক স্যারের কি আছে তাই নিয়ে আলোচনা করছি। আমার মেডিটেটিভনেস আমাকে শেখাবে ওখানে 5 মিনিট, বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো বলতে বলতে এগিয়ে যাওয়া। এটা আগে ছিল না, সময় ওখানে গেছে, বুঝে যাচ্ছে? কিন্তু এগুলো আমি বেশি বলবো না, কারণ এর কনসেপ্ট হয়ে যাবে। ওই অ্যাকসেপ্টেন্স আর মেডিটেশন আপনাকে শেখাবে যে হাউ টু ডিল র্যান্ডমলি উইথ মাই লাইফ। ওটাকে কিন্তু খুব ম্যাচুরিটি বলে। আমরা সব আমাদের মহাপুরুষদের, সন্তদের দেখবেন, যাদেরকে আমরা ম্যাচিউর হিসেবে সম্মান করি, তাদের দেখবেন অ্যাপ্রোচটাই। ইভেন অফিসের বসকেও দেখবেন কিছু কিছু জিনিসকে গুরুত্বই দিচ্ছে না হয়তো,
কোনো কোনো সময় দেখা যায়। তো এই জায়গাগুলো ম্যাচিউরিটি, যে যত ম্যাচিওর হব তত দেখবেন দুটো দিকেই কাজ হয় আমার যেটা মনে হয়। এক হয় অনেক পড়তে হবে, ইচ্ছাটাই চলে যায়। আমার কথায় যদি বলি, আমি কিছু বইয়ের কিছু কিছু মাছ থাকে না, যে মাছের কাঁটা বাঁচতে অনেক সময় লাগে, ইলিশ মাছ বা ইত্যাদি, আর কিছু কিছু মাছ থাকে এক কাঁটার মাছ। তো কিছু কিছু বই থাকে যা অনেক এক্সট্র্যাক্ট করলে একটু সার পদার্থ বেরোয়, আবার কিছু কিছু বই থাকে চট করে কিছু দিয়ে দেয়। তো আমি কিছু বই যখন দরকার, আমাকে অনেক বই পড়তে হবে এই বাসনাই আমার নেই। আমার দরকার সেই একটা সিনেমার কথা আছে না অক্ষয় কুমারের, মুঝে তো তেল নিকালনা হ্যায়, তো সেরকম ব্যাপার আমার ক্ষেত্রেও তাই। আমার তো মূল কথা যে আমি এক্সট্র্যাক্ট বের করে আনবো, যেখানে আমার মেডিটেটিভনেস এসে গেল, পারপাস সলভ। তো এই জায়গাটা করে দেখুন, যেহেতু একটা ভালো জায়গা আপনি নিজেও বলছেন থাকা উচিত, যে আমরা কোনো কিছুকে করে দেখতে চাই, আমি সেটা থেকে পালিয়ে বাঁচতে চাই না। তো এই আগে স্বীকার করুন। স্বীকার খুব ভয় দেয় প্রথমে, কারণ এতদিন একটা প্যাটার্ন চলেছে মেন্টাল। স্বীকার করুন। সেকেন্ড হলো, এবার যে কোনো জিনিসকে যতটা পারা যাবে উইটনেসিং অ্যাটিটিউড থেকে দেখুন। টিনেজার্স কেমন হয়, ছেলেকে ছেলে না টিনেজার্স হিসাবে দেখুন। হ্যাঁ, পুরুষ কেমন হয় এইভাবে দেখুন, একটি মহিলা কেমন হয় এরমভাবে দেখুন। দেখবেন অনেক জিনিস অ্যান্সার্ড হয়ে যাচ্ছে, কিন্তু সুবিধা হবে ওতে। থ্যাংক ইউ। খুব এফেক্টিভ জিনিস, কারণ আমি আরো ডিস্টিংক্টলি এই জিনিসগুলোর উপর কাজ করতে পারবো এবার। অলরেডি আই এম ডুইং, যেমন আমি আপনাকে বললাম যে আপনার টিউটোরিয়ালস গুলো থেকেই আমি কিছুটা কিছুটা ট্রিম করা এবং কাজ করা শুরু করেছি। কিন্তু আমার যে জায়গাটাতে সব থেকে বড় ওইটাই ডিলেমা হচ্ছিল, যে আমি একটা জিনিসকে থেকে তফাৎ থেকে আরেকটা জিনিসের সঙ্গে পাকে পাকে জড়িয়ে পড়ছি না, তো যে কারেক্ট যে জিনিসটা আমাকে লাইফ সব থেকে যে আমার মানসিক শান্তি বা আরামে জায়গায়, সেই জায়গাটা থেকে তো তফাতই হচ্ছি, যে সেই পিসফুলনেসটা তো আসছে না। আমি একটা জিনিস থেকে তফাৎ থেকে আরেকটা জিনিসের মধ্যে গিয়ে ঢুকে পড়ছি, সেটাকে ওভারকাম করব কি, সঠিক করছি কি বেঠিক করছি কিছু বুঝছিলাম না নিজের দিকটা। তো সেটা বিগ গাইডেন্স, আই উইল অ্যাকসেপ্ট, আই উইল ওয়ার্ক। হয়তো সময় এবং জীবন কিছু ওয়ে আউট খুলে ঠিকই আমাকে দেবে, যদি আমি ঠিক মতো স্টিক করে থাকতে পারি। এখানে আরেকটু মডিফাই করে দেব, ঠিকই আছে, ঠিকই আছে। আবার একটা মন্ত্রের মতো নিয়ে নিন, আপনার সুবিধা হতে পারে। জীবন কখনো ভুল করে না, জীবন অপাত্রে কখনো কিছু দেয় না। যেখানে পাত্রতা যা আছে তাই দিয়েছে, আমাদেরকে আরও বেশি মেডিটেটিভ হতে হবে। পারপাস কি আছে এগুলি বুঝতে হবে, আর কিচ্ছু করার নেই। বুঝে যাচ্ছে? ক্যাওসগুলোরও পারপাস আছে, হারমোনিয়াস ওয়েতে যেগুলো চলছে ওগুলোরও পারপাস আছে। ওই পারপাসটাকে আমাকে খুব উইটনেসিং অ্যাটিটিউড দিয়ে দেখতে হবে, দ্যাটস ইট। এটাই করণীয়। আপনার সঙ্গে আমার ফার্স্ট সেশন, এটা অনেক লড়ে অনেক নিজেকে তৈরি করে আপনার সামনে বসতে আমার 2 বছর লেগেছে। যেই 2 বছর আমি শুনে গেছি, শুধু আপনাকে শুনে গেছি, বুঝে গেছি। তো এই প্রথম বসা, খুব আনন্দ। আবার বসবো ভবিষ্যতে অবশ্যই। একবার তো চেষ্টা করবো আপনার কাছে যেতে, সামনে বসতে, 2 কথা বলতে। লাস্ট অফ অল, আই হ্যাভ এ ডটার, নট সন। আমার একটি কন্যা সন্তান আছে, তো আরো বেশি আমি ওকে নিয়ে একটু তো ওয়ারিড। বাট আমাকে ওই যে আপনি যেটা বললেন, এবার এইটার উপর কাজ করবো, যে শি ইজ জাস্ট এ টিনেজার। খুব চেষ্টা করবো একবার অন্তত ওকে নিয়ে আসতে। কিন্তু এটা হচ্ছে কি, ওইখানে আবার কনসেপ্টের জায়গাটা এসে যায় যে আমার ইচ্ছে। অ্যাপ্রোচ রাখুন। আর যদি দেখেন যে একদম ডিনায়াল আছে, অ্যাকসেপ্ট ইট, ওকে, ইটস নট দ্য কারেক্ট টাইম। কোনো মাথায় এটা নিয়ে আসি মা হয়ে, যে আমার ছেলেটাকে আমি নিয়ে আসতে পারলাম না, নিজে হাফ এলাম এতে। আপনি ফুললি আসুন, ঠিক আছে? আমি ফুললি আসি, আমি নিজেকে নিয়ে বুঝি, জানি, সেটা হয়তো উপকৃত করে দেবে। As per your, that I already know the thing, নিজেকে গড়ার মধ্যে দিয়ে ওকে গড়ে নিতে হবে আমাকে। আর আনলেস আর আনটিল সেটা আমি নিজে না বুঝছি, ওকে বোঝানোর স্কোপটা তৈরি হবে না আমার জন্য। এবং যখন আপনি বুঝতে শুরু করবেন না, খুব বোঝাতে হবে না, আপনার যে প্রেজেন্স কথা বলে তখন। যেমন আমার ক্ষেত্রেই আমার মা আমার আইডিয়াল। আমার মা কোনোদিনও কোনো লেকচার দেয়নি, কিন্তু আমার গর্ভধারিণী যিনি ছিলেন, তার যে আমি এখন আমাদের ব্রহ্মচারীদের সামনেও বলি যে আমি ওনার মতো হতে চাই, ওই চোখটা চাই, ওই শান্তিটা চাই, যেন ভাবনা চিন্তার মধ্যে যদি আমি দেখি। আমার মা যে আমাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছিলেন তা নয়, কিন্তু ওনার যে থাকা, ওনার যে রয়্যাল একটা অ্যাটিটিউড, ইগোলেস রয়্যাল অ্যাটিটিউড,
ওটা আমাকে খুব এখন আকর্ষণ করে। নিজের মধ্যে একটি নিজের সত্তার প্রতি একটি আভিজাত্য আছে, অথচ কোনো রিজেকশন নেই। তো আপনি বা আমরা যখন জীবনে থাকি না, আমাদের পুরো পুরো অস্তিত্ব, আমাদের ব্যক্তিগত অস্তিত্ব কথা বলে। তো যখন আপনি যত গঠন হবেন দেখবেন তত বলার প্রয়োজনীয়তা কমতে থাকে। খুব অসাধারণ কিছু প্রশ্ন আমাকে করে, যেগুলো গুছিয়ে উত্তর দেওয়ার মতো আমি নিজেই এখনো তৈরি নই। আমার সেই বেস এখনো আসেনি, জাস্ট আমার সেই গভীরতার প্রয়োজন। ওটাই বলবেন এখনো তোমাকে উত্তর দিতে পারবো, এতটা গভীরতা আমার মধ্যে আসেনি, অ্যাটলিস্ট অনেস্টি শিখে যাবে ও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকে আমি এটুকুই নিচ্ছি।